ফ্রান্স আর ইরাকের ক্ষেত্রে আপনি ফ্রান্স দল থেকে কাকে আসলে টপে রাখার খুব স্বাভাবিকভাবে একটি নাম, কিলিয়ান এমবাপ্পে। আচ্ছা, তিনি দেখিয়েছেন প্রথম ম্যাচে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, সেনেগালের বিপক্ষে 3-1 গোলের যে জয়টা ফ্রান্স পেল। ফ্রান্স কিন্তু দেখিয়েছে তারা আসলে বিশ্ব মঞ্চে তারা শিরোপা জিততেই এসেছে। 2022-এ আর্জেন্টিনার কাছে হেরেছে, 2018-তে বিশ্বকাপ তারা জিতেছে, আবার 2026-এ বিশ্বকাপ। ফ্রান্সের যে টিমটা, ফ্রান্স, জার্মানি, স্পেন, এই যে টিমগুলো এরা কিন্তু বিশ্বকাপটা জেতার জন্য এসেছে। এবং ফ্রান্সের যে লক্ষ্যটা, তারা হচ্ছে দিদিয়ের দেশামসের দল একেবারে অ্যাটাকিং ফুটবলটাই তারা খেলবে। তারা আসলে ওই ডিফেন্সিভ ফুটবল মেন্টালিটি তাদের নেই। আমরা নরওয়ের ক্ষেত্রে প্রথম ম্যাচটায় দেখেছি, নরওয়ে যখন 4-1 গোলে আসলে জিতলো ম্যাচটা, সেই ম্যাচটাতেও আমরা দেখেছি যে ইরাকের বিপক্ষে ম্যাচটা ছিল, এবং ইরাক কিন্তু ওই অ্যাটাকিং যে ফুটবলটা একেবারে ফুল ফেজে অ্যাটাক করবো আমরা, ডিফেন্সের কোনো সুযোগ নেই, এটা আসলে ইরাক সামলাতে পারেনি। ইরাক ভেবেছিল একটু রয়ে শুয়ে খেলবে, তবে সেই রয়ে শুয়ে খেলার চিন্তা ভাবনা আসলে নরওয়ে কিংবা ফ্রান্স কারোই নেই। দুটোই টপ মোস্ট টিম। আর ফ্রান্স এই ম্যাচে যেটা করতে চাইবে, অবশ্যই তারা গোল ব্যবধানটা যাতে বাড়ানো যায়। গত ম্যাচে আমরা দেখি তারা একটা গোল কনসিড করেছে, যেহেতু নরওয়ের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে, তারা চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তীতে রাউন্ড অফ 32-তে যেতে। কারণ এখানে বিশ্বকাপে যে ইকুয়েশনটা আপনি যদি দেখেন যে আপনি যদি রানার আপ কিংবা গ্রুপের 3 নাম্বার হন, কিছু গ্রুপ থেকে কিন্তু 3 নাম্বার দলও যাবে। তো সেক্ষেত্রে আপনাকে একটু ব্যাকফুটে থাকতে হবে, কারণ বড় দলের সঙ্গে খেলা পড়ার সম্ভাবনা তখন বেশি থাকে। ফ্রান্স অবশ্যই চাইবে না যে রাউন্ড অফ 32-তে বড় কোনো দলের বিপক্ষে খেলতে। মোটামুটি মাঝারি মানের দলের বিপক্ষে খেলে তারা কোয়ার্টার ফাইনালে যেতে চাইবে, তো রাউন্ড অফ 16 যেতে চাইবে। তো এই জায়গাগুলোতে ফ্রান্স আজকে এমবাপ্পেকে ঘিরেই তাদের পরিকল্পনা সাজাবে। এছাড়া দেজিরে দুয়ে রয়েছে, ডেম্বেলে রয়েছে, সব মিলিয়ে ফ্রান্সের যে স্কোয়াডটা খুবই ব্যালেন্স। এবং এটা কি একতরফা ফল হতে পারে? একতরফা ফল হতে পারে, আপনি গোল উৎসব দেখতে পারেন। এটা আসলে বলাই যেতে পারে, কারণ ফ্রান্সের সে ধরনের সামর্থ্য রয়েছে। তারা যদি 4-0 গোলে 4-1 গোলে জিতে, অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা টিম। আচ্ছা, ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে ইরাকের এই ম্যাচে ফ্রান্সের বিপক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে? আর ফ্রান্সের যে ব্যাপারটা, সেটা হলো যে ফ্রান্স আসলে এইবার যে তার কত নম্বর ফর্মে আছে, তার পারফরমেন্স আসলে পুরো ম্যাচ জুড়ে, পুরো জার্নি জুড়ে কেমন হবে? ইরাকের জন্য সবচেয়ে থ্রেট হবে হচ্ছে গিয়ে ওলিসে, ডেম্বেলে এবং বারকোলা। আচ্ছা, এই অ্যাটাকিং থার্ডের এই তিন ত্রয়ী, তারা আসলে তাদের ক্যারেক্টারটা কি প্লে করে এটার উপর নির্ভর করবে এমবাপ্পের স্কোরটা আছে কত হবে। এবং ইরাকের সবচেয়ে বড় কনসার্নের জায়গায় হবে হচ্ছে গিয়ে এই 4 জন ফুটবলারকে আটকানো। এই 4 জনকে যদি আটকাতে পারে এবং এমবাপ্পের গতিকে আটকাতে হবে, যেটা এখন ইরাকের জন্য অনেক বেশি টাফ। কারণ ইরাকের ফুটবলারদের বিষয়ে আসলে তারা একটু ওই এশিয়ান লিগেই বেশি খেলে, কাতার লিগে তাদের প্লেয়ার বেশি খেলে, লেবাননে তাদের কিছু প্লেয়ার খেলে, এবং তাদের খুব সম্ভবত সৌদি লিগেও বেশ কিছু প্লেয়ার আছে। এবং তাদের ইরাকের একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে ইরাকিরা কিন্তু ফিজিক্যালি মোটামুটি ভাবে বলা যায় যে হচ্ছে গিয়ে ফ্রান্সের ফুটবলারদের কাছাকাছি। হ্যাঁ, কারণ ফিজিক্যালি তাদের হাইট এভারেজ বলেন, কিংবা হচ্ছে গিয়ে ম্যাচে তাদের হচ্ছে গিয়ে অপোনেন্টের কাউন্টার অ্যাটাক মুডে যাওয়ার যে হচ্ছে গিয়ে কুইক ট্রানজাকশনাল যেই মুভমেন্টগুলো, এগুলো কিন্তু ইরাকের ফুটবলের ক্যারেক্টার। তারা বড় মঞ্চে আসলে কিন্তু হচ্ছে গিয়ে ওপেন ফুটবল খেলে না, তারা ডিপ ডিফেন্ডিং করে, ব্যাকলাইন থেকে তারা একটু বিল্ড আপ করার চেষ্টা করে, একটু উপর থেকে মারে। তাদের ইন্টেনশন থাকে না যে তারা মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে, কারণ আর্জেন্টিনার এই ফ্রান্সের মতো টিমের এগেনস্টে তারা মাঝমাঠ নিয়ন্ত্রণ করে ম্যাচ খেলতে পারবে না। তাহলে তারা হচ্ছে গিয়ে মিনিমাম হাফ ডজন গোল খাবে। তাদের ইন্টেনশনই থাকবে হচ্ছে একটা কাউন্টার অ্যাটাক ফরমেশনে খেলা, এবং যতটুকু পারা যায় ওই 4 ফুটবলারকে আটকানো, এবং স্পেশালি এমবাপ্পের গতিটাকে আটকানো। এটাই ইরাকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আমার ধারণা ম্যাচটা যদি শেষ পর্যন্ত ওই 70 মিনিটসের পরে ম্যাচের একটা বড় গতি তৈরি হবে, সেই সময় হচ্ছে গিয়ে ম্যাচের একটা ভাগ্য নির্ধারণ হতে পারে যে সংখ্যাটা কত বাড়তে পারে, ফ্রান্স কত বড় ব্যবধানে জিততে পারে। এটা কেন বলছি, আপনি এই ম্যাচে ফ্রান্স একটা কাজ করবে, যখন দেখবে যে হচ্ছে গিয়ে খুব ডিপ ডিফেন্ডিং হচ্ছে, তখন তারা ইরাককে কিছু ওয়েলকাম করবে, এবং এটা ইচ্ছা করেই করে। আপনি দেখবেন যে হচ্ছে গিয়ে স্পেন যখন কেপ ভার্দের বিপক্ষে যখন খেলছিল, স্পেন কিছু স্পেস দিয়ে দিয়েছিল। সবাই বলছিল স্পেনের মিডফিল্ড গেল কোথায়। আসলে ওটা একটা টেকনিক, হচ্ছে গিয়ে তুমি উপরে আসো, আমি তারপর হচ্ছে গিয়ে কাউন্টারে ঢুকবো। এখন যদি শেষ পর্যন্ত ইরাক ওই ফরমেশনেই থাকে এবং তারা কাউন্টার অ্যাটাক ফরমেশনে যায়, তাহলে ফ্রান্স কিছুটা খেলা স্লো করে দিবে। সেটা স্লো করতে পারে হচ্ছে গিয়ে 45 থেকে 60 মিনিটসের মধ্যে। গোল কনসিড করবে না, কিন্তু ইরাককে কিছুটা ওয়েলকাম করবে। তারপর ওই এমবাপ্পের যে গতি, মিডফিল্ড থেকে হচ্ছে গিয়ে তাদের যে প্রেসটা, এবং একসাথে 6 জন ফুটবলার তখন হচ্ছে গিয়ে
এই প্রেস করবে ইরাকের থার্ডে, সেটা ইরাকের জন্য আটকানোটা মানে নট এ ম্যাটার অফ জোক। আমার মনে হয় ওই 60 মিনিটসের পরেই ফ্রান্স হয়তো, যদি দেখা যায় যে প্রথমার্ধে খুব বড় মার্জিন হচ্ছে না, তাহলে সেকেন্ড হাফে এই কৌশলে ফ্রান্স খেলবে এবং তারা হয়তো ওই যে 4-1 কিংবা 5-1 অথবা 3-0 এই ধরনের একটা ডিফারেন্স হতে পারে।